ইরানের পক্ষে এবার সরাসরি যুদ্ধে হুথিরা হামলা চালালো ইসরায়েলে। যুদ্ধে নাটকীয় মোড়, ইরানের ভয়ঙ্কর রূপে ঘুম হারাম কি ট্রাম্পের? আফগানিস্তানের মতোই জটিল ইরানের ভৌগোলিক অবস্থান, সেখানে মার্কিন সেনা পাঠানো হবে চরম ভুল মত বিশ্লেষকদের। কি করবেন ট্রাম্প? ইরান লেবানন থেকে গাজা, হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে আমেরিকা ইসরায়েল। কবে থামবে ইহুদিদের মুসলিম রক্তপানের পিপাসা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের হয়ে এবার সরাসরি যুদ্ধে নামলো ইয়েমেনের হুথি যোদ্ধারা। মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। লেবাননের হিজবুল্লাহদের পাশাপাশি হুথিরাও যুদ্ধে যোগ দেয়ায় ইরান আরও শক্তিশালী হলো বলে মত বিশ্লেষকদের। তারা বলছেন, এর মধ্য দিয়ে দ্বিতীয় মাসে গড়ানো ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে নাটকীয় মোড় নিতে যাচ্ছে। হরমুজ প্রণালীর পর এবার বন্ধ হয়ে যেতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ, লোহিত সাগরের বাবেল মান, যাতে আরও বিপাকে পড়ছে গোটা বিশ্ব। হুতিদের যোগ দেওয়ার দিনেই দুবাইয়ে লুকিয়ে থাকা 500 মার্কিন সেনার অবস্থান লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। ভয়ঙ্কর রূপ নেয়া ইরানকে থামাতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। আসছে 29 ও 30 মার্চ ইসলামাবাদে বৈঠকে যোগ দিতে পারে সৌদি আরব, তুরস্ক ও মিশর। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা 10 দিনের জন্য স্থগিত ঘোষণার পরদিনই তেহরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। শুধু পরমাণু কেন্দ্রই নয়, দুটি স্টিলের কারখানা, একটি ওয়াটার প্লান্ট ও তেহরানে অবস্থিত সরকারি স্থাপনা সহ বিভিন্ন প্রদেশের আবাসিক এলাকাগুলোতেও হামলা হয়েছে। এতে 20 জনের বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে দাবি করেই বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত ঘোষণাকারী ট্রাম্প কেন পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে? পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি প্রস্তাব পাঠানোর পরেও হামলা চালিয়ে কি ইরানকে চাপে রাখতে চাইছেন ট্রাম্প? আমেরিকা ও ইরানের মধ্যে কি আদৌ কোনো সমঝোতা আলোচনা চলছে? ইরান জুড়ে শুধু হামলার তীব্রতা বাড়িয়েই ক্ষান্ত হচ্ছে না যুক্তরাষ্ট্র। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ নামের আরও একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। আর ইরান যুদ্ধে বারবার নিজেকে বিজয়ী ঘোষণা করা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে এখনও আঘাত হানা বাকি, সেগুলোতেও খুব শীঘ্রই হামলা চালানো হবে। এছাড়াও ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন ট্রাম্প। এ সময় হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলেও সম্বোধন করেন তিনি। আমরা ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু তাদের অবশ্যই ট্রাম্প প্রণালী খুলে দিতে হবে। আমি বলতে চাইছি হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তবে ইরানের স্থল অভিযানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থল সেনা না পাঠিয়েই কয়েক সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করা সম্ভব বলে দাবি করেছেন রুবিও। আর চলতি সপ্তাহে ইরানের সাথে একটি বৈঠক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কারণে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পরমাণু অবকাঠামোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগুন নিয়ে খেলছে বলে সতর্ক করেছে দেশটির বিপ্লবী বাহিনী IRGC। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যৌথ হামলায় 1 জন নিহত ও 250-র বেশি ইসরায়েলি আহত হয়েছে। আর যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংস চালাচ্ছে ইরান। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলায় আহত হয়েছে অন্তত 12 মার্কিন সেনা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতেও মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। আর নিজেদের ভূখণ্ডে ইসরায়েলের সাথে মুখোমুখি লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে 10 জনের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছে। আমেরিকা ও ইরানের লড়াইয়ে যখন পুরো বিশ্ব অস্থির, তখন যুদ্ধ থামিয়ে শান্তি আনতে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে পাকিস্তান।
তুরস্ক ও মিশরের পর এবার পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে ইরানের মিত্র হিসেবে পরিচিত চীন। খুব শীঘ্রই পাকিস্তানের মাটিতে যুদ্ধ বন্ধে একটি আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই যুদ্ধে নিজের সামরিক মিত্র ন্যাটোকে পাশে না পেয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ছাড়া এই জোটের কোনো ক্ষমতা নেই মন্তব্য করে ন্যাটোকে কাগজের বাঘ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুদ্ধের 2 মাস এসে থামা তো দূরে থাক, বরং আরো তীব্র হয়ে উঠেছে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ। এই অবস্থাতে আবারও ইরানের ভেতরে হামলা জোরালো করতে সেনা পাঠানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। কিন্তু বিশ্লেষকরা বলছেন আমেরিকার এই সিদ্ধান্ত হবে চরম ভুল, কেননা আফগানিস্তানের মতোই জটিল ইরানের ভৌগোলিক অবস্থান, সেখান থেকে বেঁচে ফেরা কঠিন হতে পারে মার্কিন সেনাদের জন্য। কি আছে ইরানের ভেতরে, কেন সেখানে স্থল অভিযান চালানো দুঃস্বপ্নে পরিণত হবে আমেরিকার জন্য? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। যুদ্ধের 4 সপ্তাহ পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ফলাফলের কাছেও যেতে পারেনি যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হামলায় পুরোপুরি ব্যাকফুটে চলে এসেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি সফলভাবে গুঁড়িয়ে দেওয়ার দাবি করছে তেহরান। এমন অবস্থায় ট্রাম্পের কাছে 2টি বিকল্প রয়ে গেছে, হয় যুদ্ধ বন্ধ করে দেয়া অথবা ইরাক, আফগানিস্তান বা ভিয়েতনাম যুদ্ধের মতো বুটস অন দ্য গ্রাউন্ড বা স্থলবাহিনী পাঠিয়ে ইরান দখল করা। ইতিমধ্যেই ট্রাম্পের 15 দফার শান্তি প্রস্তাব নাকচ করে পূর্ণ শক্তিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছে, এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এবার কি তবে ইরানের সেনা পাঠাবে ওয়াশিংটন? আর এটাই কি হবে ট্রাম্পের সবচেয়ে বড় ভুল? সামরিক পরিভাষায় বুটস অন দ্য গ্রাউন্ড বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলে সরাসরি যুদ্ধ করার জন্য পদাতিক সেনা বা স্থলবাহিনী মোতায়েন করা। বিমান হামলা দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা গেলেও কোনো দেশের ভূখণ্ড দখল বা নিয়ন্ত্রণ করতে হলে স্থলবাহিনীর বিকল্প নেই। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন বর্তমানে কয়েক হাজার মেরিন এবং 101তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদের মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসছে। কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন তৎপরতা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি স্থলপথে প্রবেশ করতে চায় তবে তাদের সম্ভবত ইরাক সীমান্ত অথবা কাস্পিয়ান উপকূলীয় অঞ্চল ব্যবহার করতে হবে। কিন্তু এশিয়া টাইমসের একটি বিশ্লেষণে বলা হয়েছে ইরান কোনো সাধারণ সমতল দেশ নয়, এটি একটি প্রাকৃতিক দুর্গ যা ভেদ করা খুবই কষ্টসাধ্য। ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মিলিয়ে প্রায় 6 লক্ষাধিক প্রশিক্ষিত সেনা রয়েছে। এছাড়া তাদের হাতে রয়েছে কয়েক লক্ষ আধা সামরিক বাহিনী যারা গেরিলা যুদ্ধে পারদর্শী। ইরানের প্রধান শক্তি তার ভৌগোলিক অবস্থান। দেশটির ভৌগোলিক গঠন আফগানিস্তানের মতোই জটিল, ফলে পরিণতিও একই বা তার চেয়ে ভয়াবহ হতে পারে। ফরেন পলিসি ম্যাগাজিনের মতে ইরান একটি প্রাকৃতিক দুর্গ। দেশটির অভ্যন্তরে প্রবেশ করতে হলে মার্কিন বাহিনীকে হাজার হাজার ফুট উঁচু পাহাড় এবং সংকীর্ণ গিরিপথ অতিক্রম করতে হবে, যেখানে ট্যাঙ্ক বা ভারী সাজোয়া যান চালানো প্রায় অসম্ভব। ইরানের উত্তরে রয়েছে কাস্পিয়ান সাগর ও আলবাস পর্বতমালা, যা প্রায় 560 মাইল বিস্তৃত। পশ্চিমে রয়েছে জার্গস পর্বতমালা, যা প্রায় 990 মাইল বিস্তৃত। ইরানের আরেক পাশে রয়েছে 2টি বিশাল মরুভূমি, দাশতে লুত ও দাশতে কাভির। দাশতে লুত বিশ্বের অন্যতম উষ্ণ অঞ্চল, যেখানে মার্কিন সেনাদের চলাচল প্রায় অসম্ভব। আর দাশতে কাভির হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ লবণ মরুভূমি, যেখানে বালির বদলে রয়েছে শুধু লবণ। রেসপন্সিবল স্টেটক্রাফটের একটি গবেষণায় বলা হয়েছে ইরানের স্থলযুদ্ধ শুরু হলে মার্কিন সেনাদের মৃত্যু হার ইরাক বা আফগানিস্তানের চেয়ে অন্তত 4 গুণ বেশি হওয়ার শঙ্কা রয়েছে। ইরাক যুদ্ধে যেখানে মোট 4419 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছিল, ইরানে সেই সংখ্যা কয়েক মাসেই 15 থেকে 20,000 ছাড়াতে পারে। অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে এই যুদ্ধের ব্যয় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। আল জাজিরার তথ্য মতে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা বাজেট রেকর্ড পরিমাণ ব্যয় হয়েছে। স্থল অভিযান শুরু হলে মার্কিন সাধারণ জনগণের ট্যাক্সের টাকা এই অন্তহীন গহ্বরে নিক্ষিপ্ত হবে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কোন পথে হাঁটবেন ট্রাম্প। শুরু থেকে এই পর্যন্ত পুরো যুদ্ধটাকেই অনেকে পরিকল্পনাহীন যুদ্ধ বলছেন। ওয়াশিংটনের শান্তি প্রস্তাব ফিরিয়ে দিয়ে যুদ্ধবন্ধে 5টি কঠোর শর্ত দিয়েছে তেহরান। এখন দেখার বিষয় ট্রাম্প কি সেই 5 শর্ত মানবেন, নাকি বুটস অন দ্য গ্রাউন্ডের মাধ্যমে নিজ হাতে নিজের সেনাদের কবর খুঁড়বেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
মধ্যপ্রাচ্যে থামছেই না মুসলিম হত্যাযজ্ঞ। নিরাপত্তার অজুহাত দিয়ে যুদ্ধের নামে কখনো ফিলিস্তিন, কখনো লেবানন, আবার কখনো ইরানে নৃশংস হামলা চালিয়ে হাজার হাজার মুসলিমকে হত্যা করে যাচ্ছে বর্বর ইসরায়েল ও তার বন্ধু আমেরিকা। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে ইরান, লেবানন, ইয়েমেন পর্যন্ত সব হত্যাযজ্ঞের জন্য দায়ী নেতানিয়াহু সরকার। সময়ের সাথে সাথে যে হামলা বন্ধ তো দূরে থাক, বরং নতুন নতুন অজুহাত নিয়ে নতুন নতুন দেশে চলছে ইহুদিদের গণহত্যা, নৃশংসতা। মধ্যপ্রাচ্যে ইহুদিদের রক্তপানের এই পিপাসা কবে থামবে? ইরান, লেবানন, গাজা ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে হতাহতের সংখ্যা নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন জ্বলছে টানা 1 মাস ধরে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংঘাত শুরু করেছিল তা এখন ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে শহর, আর ঘরহারা মানুষের আর্তনাদ ভারী করে তুলেছে মধ্যপ্রাচ্যের আকাশ। ইরানের বিশ্লেষকরা বলছেন, গাজা, ইরান থেকে শুরু করে লেবানন পর্যন্ত সব হত্যাযজ্ঞের জন্য দায়ী ইসরায়েল ও তার বর্বর নেতানিয়াহু সরকার। জাতিসংঘে দেওয়া এক আবেগঘন বক্তব্যে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধি মারিয়া মার্টিনেজ জানান, ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া মানুষের উদ্ধারে গিয়ে অনেক উদ্ধারকর্মী নিজের পরিবারের নিথর দেহ খুঁজে পেয়েছেন। এই এক দৃশ্যই যেন যুদ্ধের নির্মম বাস্তবতাকে তুলে ধরে। সংঘাতের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ইরানে। ইরানি রেড ক্রিসেন্ট 27 মার্চ জানিয়েছে, গেল 28 ফেব্রুয়ারি থেকে দেশটিতে অন্তত 1900 মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 20,000 মানুষ। পার্শ্ববর্তী লেবাননেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 1142 জন, যার মধ্যে 122 শিশু ও 42 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ইরাকের সরকারি তথ্য মতে দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 96 জনে, যার মধ্যে কুর্দিস্তান অঞ্চলে প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 19 জন ইসরায়েলি সামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে আরও 4 ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি বসতি স্থাপনকারীদের সহিংসতায় প্রাণ গেছে আরও 5 জনের। গাজার পরিস্থিতি আরও ভয়াবহ। 2023 সালের 27 অক্টোবর থেকে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 72,000 ছাড়িয়েছে, যার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করছেন ইরানিরা। এদিকে যুক্তরাষ্ট্রের 13 জন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে সেন্টকম। পারস্য উপসাগরীয় অঞ্চলেও প্রাণহানি ঘটেছে 30 জনের বেশি, যার মধ্যে অনেকে ছিলেন অভিবাসী শ্রমিক। 1 মাসে এই যুদ্ধ ঘিরে প্রশ্ন উঠেছে, এই রক্তপাতের শেষ কোথায়? মোর্শেদ আলম, বাংলা ভিশন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC আভাস দিয়েছে, শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারে কোনো সুফল না পাওয়ায় দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT থেকে বেরিয়ে আসার কথা ভাবছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, IAEA এর পক্ষপাত এবং তার ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুপ্তচর বৃত্তির ফলে প্রশ্নবিদ্ধ NPT চুক্তি। সার্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে ইরানের কট্টরপন্থী মহল এখন পরমাণু বোমা তৈরির চাপ সৃষ্টি করছে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক চুক্তি থেকে ইরান বেরিয়ে যাওয়ার চিন্তা করছে বলে আভাস দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এতে বলা হয়, তেহরান এতদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহার করেছে, কিন্তু তাতে কোনো সুফল না আসায় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT থেকে ইরানের বেরিয়ে আসা এখন সময়ের দাবি। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এই চুক্তির সদস্যপদ ইরানের জন্য কোনো সুবিধা বয়ে আনেনি, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাগিরির হাতিয়ারে পরিণত হয়েছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, এনপিটির উদ্দেশ্য শান্তিপূর্ণ পরমাণু শক্তি উৎপাদনে সদস্য দেশগুলোকে সহায়তা করা। কিন্তু ইরানের ক্ষেত্রে এই চিত্র ভিন্ন। ইসরায়েল কখনো এই চুক্তির সদস্য হয়নি। এ ব্যাপারে তাদের ওপর কোনো চাপও নেই বিশ্ব শক্তিগুলোর। অথচ ইরান সবসময় এই চুক্তির সদস্য হিসেবে স্বচ্ছতা বজায় রেখেছে, কিন্তু তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে অন্যায়। ইরান বলছে তারা যে এনপিটির সদস্য তা মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তিতে সহায়তা করেছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর দেওয়া তথ্য ব্যবহার করে ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে বারবার হামলা চালিয়েছে। IAEA এর ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পুতুল অভিহিত করে ব্যাপক সমালোচনা করেছে ইরান। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রসি বিভিন্ন আপত্তিকর মন্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার অনুমতি দিয়েছেন। এর আগে গ্রসি বলেছিলেন, একটি পারমাণবিক বোমা হামলা ইরানের সব পরমাণু স্থাপনা ধ্বংস করে দিতে পারে। কয়েক বছর আগে মার্কিন পরমাণু বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট মার্কিন কংগ্রেসে বলেছিলেন, IAEA এর পরিদর্শকরা মূলত যুক্তরাষ্ট্রের পদাতিক বাহিনী হিসেবে কাজ করেন। ওই বক্তব্যের সূত্র ধরে ইরান বলছে এই সংস্থার চুক্তিতে থাকার কোনো যৌক্তিকতা নেই। এদিকে কিছুদিন পরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের নজিরবিহীন হামলার মুখে পড়ায় ইরান এখন পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটবে কিনা তা নিয়ে কট্টরপন্থীদের মধ্যে ক্রমশ বিতর্ক জোরালো হচ্ছে। এখন প্রকাশ্যে পরমাণু বোমা বানানোর জন্য চাপ দিচ্ছে তারা। তাসনিম নিউজকে দুই জ্যেষ্ঠ ইরানি সূত্র জানিয়েছে, বর্তমানে IRGC আরও প্রভাবশালী হয়ে ওঠায় ইরানের পারমাণবিক নীতিতে কট্টরপন্থীদের জোর বাড়ছে। রয়টার্সের খবরে বলা হয়, ইরানিদের দাবি আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামে নিষিদ্ধ হিসেবে পারমাণবিক অস্ত্রকে হারাম ঘোষণা করেছিলেন এবং ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPTর সদস্য। ফলে তেহরান বরাবরই বলে আসছে তারা পরমাণু বোমা বানাতে চায় না। তবে একটি সূত্র জানিয়েছে, NPT থেকে বেরিয়ে যাওয়ার ধারণা, যা আগে কট্টরপন্থীরা মাঝে মধ্যে হুমকি হিসেবে ব্যবহার করত, এখন তা রাষ্ট্রীয় গণমাধ্যমে আরও ঘন ঘন আলোচিত হচ্ছে। পাশাপাশি একসময় প্রকাশ্যে নিষিদ্ধ ছিল এমন ধারণা, অর্থাৎ সরাসরি বোমা তৈরির পথে যাওয়া, সেটিও এখন আলোচনায় উঠে আসছে। ইসরায়েলের হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির ভাই ও কট্টরপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ জাওয়াদ লারিজানি চলতি সপ্তাহে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানকে NPT স্থগিতের আহ্বান জানান। এর আগে এ মাসের শুরুতে রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক আলোচনায় কট্টরপন্থী ভাষ্যকার নাসের তোরাবি বলেন, ইরানের জনগণ দাবি জানাচ্ছে আমাদের এমন পদক্ষেপ নিতে হবে যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। হয় আমরা এটি তৈরি করব, নয়তো সংগ্রহ করব। হিজল জোবায়ের, বাংলা ভিশন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করেছে পুলিশ। গত সেপ্টেম্বরে দেশটির জেনজি বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী হামলা ও দমন নিপীড়নের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। নেপালের নতুন প্রধানমন্ত্রী বীরেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেয়ার একদিন পরই সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হলো। গত বছর নেপালে জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেপ্টেম্বর মাসের 8 ও 9 তারিখের ওই বিক্ষোভে নিহত হয় অন্তত 77 জন। তবে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেয়া সহ সকল অভিযোগ ভিত্তিহীন ও নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কেপি শর্মা ওলি। আর কেপি শর্মার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলাকালে তাকে গ্রেফতার করা অযৌক্তিক বলে মন্তব্য করেছে সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী। টানা 50 ঘন্টা ডিউটি শেষে বাড়ি ফিরতেই শাশুড়ি বরণ করে নিল পুত্রবধূকে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্লান্ত চিকিৎসক পুত্রবধূকে ঐতিহ্য মেনে স্বাগত জানানো হলেও মজার ছলে বলা কিছু কথাই তৈরি করেছে বিতর্ক। কেউ দেখছেন নিখাত পারিবারিক ভালোবাসা, আবার কেউ বলছেন এটি কর্মজীবীদের উপর অদৃশ্য চাপের প্রতিফলন। মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট।
টানা 50 ঘন্টা ডিউটি শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেন এক তরুণী চিকিৎসক। দরজা খুলতে চমকে উঠলেন তরুণী। হাসি মুখে দাঁড়িয়ে আছেন শাশুড়ি, হাতে বরণডালা, জ্বলছে প্রদীপও। ঘরে ঢোকার আগেই শুরু হলো ঐতিহ্যবাহী বরণ, কপালের টিপ আর আশীর্বাদের ছোঁয়া। মুহূর্তটি পরিণত হলো আবেগঘন হাস্যরসেও। সম্প্রতি বউ শাশুড়ির এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় পেশায় প্লাস্টিক সার্জন পুত্রবধূ সৌম্যগুপ্ত দীর্ঘদিন পর বাড়িতে ফেরায় শাশুড়ি আনন্দের সঙ্গে বরণ করছেন। তবে শুধু আদরেই থেমে থাকেননি, হালকা মজার ছলে শুনিয়েছেন কটু কথাও। বললেন, আমার সৌভাগ্য, এতদিন পর পায়ের ধুলো পড়ল বউয়ের। শাশুড়ির কথাকে অবশ্য হেসে উড়িয়ে দিলেন পুত্রবধূ। ভারতীয় এই তরুণীর অ্যাকাউন্টে গিয়ে দেখা যায় বিভিন্ন সময়ে বউ শাশুড়ির হাস্যরস ও বাসায় সময় কাটানোর ভিডিও পোস্ট করেন সৌম্যগুপ্ত। কখনো বউকে আদর করে খাইয়ে দেন শাশুড়ি, আবার কখনো শাশুড়িকে পড়াশোনা শেখান বউ সৌম্যগুপ্ত। তবে তাদের বরণ করার ভিডিওটি ভাইরাল হওয়ার পর এসেছে নানা প্রতিক্রিয়া। কেউ দেখেছেন পারিবারিক ভালোবাসা, আবার কেউ দেখছেন সমাজের পুরনো মানসিকতার প্রতিফলন। সমালোচনার জবাবে তরুণী বলছেন, এটি পরিবারের স্বাভাবিক ভালোবাসার বহিঃপ্রকাশ। মোরশেদা আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।